ট্রাইব্যুনালে দাখিল হলো শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম আনুষ্ঠানিক অভিযোগ, আর তা আমলে নেয়ার শুনানি দেখলো পুরো বিশ্ব। জুলাই আগস্টের গণহত্যায় শেখ হাসিনাকে নির্দেশদাতা উল্লেখ করে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। বাংলাদেশ আর্মি ইজ নট পেট্রোনাইজিং এনিবডি, ইট ইজ ফর দ্য কজ অফ দ্য কান্ট্রি। মবের নামে নাশকতার সুযোগ নেই এখন। সার্জিসকে সেনা কর্মকর্তা জিএম কাদেরের গোপন বৈঠক আওয়ামী লীগকে সংগঠিত করার প্রক্রিয়া বললেন সার্জিস। রংপুরের ভিডিও দেখছি আর মনে মনে ভাবছি সার্জিস আলম, ওই যে সেনাবাহিনী ব্রিগেডিয়ার সাহেব, তো আমরা তো ব্রিগেডিয়ারে দেখছি। সার্জিস মনে মনে কি ভাবছে? সার্জিস কি ভাবছে যে এটা সামনে কে, সাক্ষাৎ আজরাইল নাকি? হ্যাঁ, আমার কি কোনো জম এসে হাজির হয়েছে? সার্জিসের চেহারা দেখেন, চেহারা দেখে অনেকটা এরকম মনে হয় না যে মনে হচ্ছে যে একটু এরকম ভয় পেয়েছে কি? এরকম কি বলে লোকটা, কি বলছে? ফিরে আসার কি আছে? আওয়ামী লীগ তো অলরেডি বাংলাদেশে আছেই এবং কিয়ামতের আগ পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগ থাকে। কিন্তু আপনারা বলতে পারেন আওয়ামী লীগের নেতৃত্ব শীর্ষ পদে যারা আছে তারা কি ফিরে আসবে? তারা কখন ফিরে আসবে? সেই কোশ্চেনটা আপনারা করতে পারেন। বাংলাদেশকে স্থিতিশীল রাখতে হলে সর্বপ্রথম প্রত্যেককে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। যদি কারোর বিরুদ্ধে আপনার কোনো সুস্পষ্ট অভিযোগ থাকে, অপরাধের তথ্য থাকে, আইন শৃঙ্খলা বাহিনীকে অবগত করবেন, তারা রাষ্ট্রের আইন মেনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কিন্তু আমার পছন্দ হচ্ছে না অথবা আমি অপছন্দ করি, আমার এখন ফ্যান ফলোয়ার আছে অথবা লোকবল আছে, তো আমি করবো কি, মন চাইলে তার বাড়ি ভেঙে ফেলবো, তার গাড়িতে আগুন লাগাই দিব, তার রাস্তায় ডিস্টারবেন্স করব, চুলের মুঠি ধরে মারবো। এই জিনিসগুলো থেকে বাংলাদেশকে বের হওয়া উচিত। আর এই জিনিসগুলোতে বরাবরই যাদের নাম বেশি আসছে, এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রদলও ঘটাচ্ছে, মাঝে মাঝে কোথাও আবার ছাত্র শিবিরও ঘটাচ্ছে। মব তৈরি করে ভাঙচুরের ঘটনা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে সেনাবাহিনী, এবং সেটার সাথে এনসিপির অতি গুরুত্বপূর্ণ নেতা জনাব সার্জিস আলম জড়িয়েছেন। সেই কারণে এটার সিগনিফিকেন্স আরো বেড়েছে। আমরা এই ঘটনাটাকে সাধুবাদ জানাতে চাই এবং এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে। দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগতম জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওর থাম্বনেল, টাইটেল ও ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পারছেন যে আজকের ভিডিওর কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওর থাম্বনেল, টাইটেল ও ভিডিওর কিছু অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন। সেই অংশ বিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আসুন আমরা সেই অংশবিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখে আসি। তার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন। আসুন কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। ট্রাইব্যুনালে দাখিল হলো শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম আনুষ্ঠানিক অভিযোগ, আর তা আমলে নেয়ার শুনানি দেখলো পুরো বিশ্ব। এদিন শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, এই বিচার অতীতের প্রতিশোধ নয়, ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞা। শুনানি শেষে আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে পরবর্তী শুনানি 16 জুন ধার্য করে ট্রাইব্যুনাল। সেদিন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে গ্রেপ্তার করে বিচারের কাঠগড়ায় হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। ওয়ালটন ওয়াশিং মেশিন, সিম্পলিফাইং লাইফ উইথ হ্যাসেল-ফ্রি ওয়াশিং। হামলা থেকে রেহাই পায়নি ঢাকা বিশ্ববিদ্যালয় ইডেন কলেজ। দেশের ইতিহাসে প্রথম এজলাস থেকে বিচার কাজের সরাসরি সম্প্রচার। টেলিভিশন, ইউটিউব, ফেসবুক পেজে যুক্ত হয়ে শেখ হাসিনার বিচার দেখেন লাখো মানুষ। অনুরূপভাবে তাদেরকে নির্বিচারে গ্রেপ্তার। জুলাই আগস্টের গণহত্যায় শেখ হাসিনাকে নির্দেশদাতা উল্লেখ করে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। শুনানিতে তুলে ধরা হয় জুলাই আন্দোলনের প্রেক্ষাপট। 47 পেজেস। চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে জানান, আন্দোলন যখন তুঙ্গে তখন টেলিফোনে আইনশৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর হওয়ার নির্দেশ দেন শেখ হাসিনা। আন্দোলনকারীদের নিশ্চিহ্ন করে দাও, এদের মেরে ফেলতে হবে, এমন নির্দেশনাও আসে তার কাছ থেকেই। আন্দোলন দমাতে প্রাণঘাতী লিথাল ওয়েপন ব্যবহারের নির্দেশনাও ছিল তার। শেখ হাসিনার গ্যাং অফ 4-এর কথাও তুলে ধরে প্রসিকিউশন। বলা হয়, ওবায়দুল কাদের, আনিসুল হক, সালমান এফ রহমান এবং আসাদুজ্জামান খান কামালের পরিকল্পনায় চলত গুম, খুন আর ধরপাকড়। তারা শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে নিরুৎসাহিত করেন এবং সেনা পুলিশ সমন্বয়ে আন্দোলন দমনের পরিকল্পনা নেন। চিফ প্রসিকিউটর বলেন, এ আদালত এমন একটি সময়ের সাক্ষ্য বহন করছে যা ইতিহাসে দলিল হয়ে থাকবে। আমরা বলেছি এই বিচার হবে আবেগ শূন্য, প্রমাণ নির্ভর, তথ্য নির্ভর, নিরপেক্ষ এবং ন্যায় বিচার। সেটি এনশিওর করার জন্য আমরা দেশবাসীর এবং সংশ্লিষ্ট সকল পক্ষের সহযোগিতা কামনা করি। বিচারের মাধ্যমে একটা সমাজে শান্তি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হয়। আগামীর বাংলাদেশ যে অন্ধকার অতীত থেকে বেরিয়ে এসেছে এবং বাংলাদেশ যে নতুন করে পুনরুজ্জীবনের স্বপ্ন দেখছে, এই বিচার শেষ হওয়ার মাধ্যমে সেই পুনরুজ্জীবনের স্বপ্ন বাস্তবায়ন হবে বলে আমরা বিশ্বাস করি। প্রসিকিউশন ট্রাইব্যুনালকে জানায়, এ বিচার অতীতের প্রতিশোধ নয়, এটি ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞা। যে এই বিচার কোনো প্রতিশোধের জন্য নয়,
এটা হচ্ছে ভবিষ্যতের জন্য একটা প্রতিজ্ঞা এবং আগামী প্রজন্মকে নিরাপদ একটি বাংলাদেশ উপহার দেয়া। শুনানি শেষে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে পরের শুনানি 16 জুন ধার্য করেন ট্রাইব্যুনাল। এর পরের ধাপে অভিযোগ গঠনের মধ্য দিয়ে ঠিক হবে সুস্পষ্ট কি অভিযোগে বিচার হবে শেখ হাসিনার। দেশের বিচার বিভাগে আজ যুক্ত হলো এক নতুন অধ্যায়। ট্রাইব্যুনালের বিচার কাজ দেখলো একই সাথে পুরো বিশ্ব। আর এমন উদ্যোগ বিচার বিভাগে বাড়াবে স্বচ্ছতা, এমন প্রত্যাশা আইনজীবী সহ সকলের। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। Bangladesh Army is not patronizing anybody. It is for the cause of the country. মবের নামে নাশকতার সুযোগ নেই এখন। সার্জিসকে সেনা কর্মকর্তা জিএম কাদেরের গোপন বৈঠক আওয়ামী লীগকে সংগঠিত করার প্রক্রিয়া বললেন সার্জিস। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় শনিবার দিবাগত মধ্যরাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপি নেতাদের ডেকে জিজ্ঞাসাবাদ করেছে সেনাবাহিনী। খবর পেয়ে ওই সময় সেখানে ছুটে যান জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি সেনাবাহিনীর 72 পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুমের সঙ্গে কথা বলেন। এ সময় ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম সার্জিস আলমকে বলেন, শরীরে যতক্ষণ রক্ত আছে উই আর নট গোয়িং টু প্রমোট এনিওয়ান। যে দেশের বিরুদ্ধে করে আপাতত স্ট্যান্ডিং হলো যে জনগণের অসুবিধা করে, ভ্যান্ডালিজম করে, মবের নামে যে আগুন লাগায়, ঘরদোর ভাঙচুর করে। এই পার্টিটাকে বার্তা দেওয়া যে না, এইটা করার সুযোগ নেই এখন। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের রংপুর সেনপাড়া দ্য স্কাই ভিউ বাসভবনে গত বৃহস্পতিবার রাত 8:45টার দিকে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এই ঘটনার পরপরই পাল্টাপাল্টি অবস্থান নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি ও জাতীয় পার্টির নেতাকর্মীরা। তাদের মধ্যে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। ঘটনার সময় জিএম কাদের বাড়িতেই ছিলেন। এই ঘটনায় গতকাল শনিবার দিবাগত রাত 12:30টার দিকে নগরীর পায়রা চত্বর মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা ও মহানগর কমিটির আহ্বায়ক ইমরান আহমেদ ও ইমতিয়াজ আহমেদ ইমতিকে জিজ্ঞাসাবাদ করেন সেনাবাহিনীর 72 পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম। খবর পেয়ে বৃষ্টির মধ্যেই সেখানে ছুটে যান জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম। পরে রাত 2টার দিকে তারা সেখান থেকে চলে যান। এ সময় স্থানীয় বিএনপির নেতাদেরও জিজ্ঞাসাবাদ করে সেনাবাহিনী। সেনাবাহিনীর সঙ্গে আলাপ শেষে সার্জিস আলম সাংবাদিকদের বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের জিজ্ঞাসাবাদ করার খবর শুনে এখানে আসি। তদন্তের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হোক, বিএনপি, জামায়াত, এনসিপির যে কাউকে হোক জিজ্ঞাসাবাদ করা যেতে পারে, অবশ্যই প্রয়োজন। আমরা মনে করি রাত 1টা-2টা ওই সময়টাই দৃষ্টিকটু দেখায়। আমরা প্রত্যাশা করি তাদের যে কোনো টাইমে দিনের বেলা অফিস আওয়ারে ডেকে নেওয়া হয়। সবাই প্রস্তুত থাকবে এই বিষয়ে সহযোগিতা করার জন্য। সার্জিস আলম আরও বলেন, জাতীয় পার্টি গত 16 বছর আওয়ামী লীগকে স্বৈরাচারী সরকারে পরিণত হতে সমর্থন দিয়ে এসেছে। আওয়ামী লীগের বি টিম জাতীয় পার্টি, তারা শান্তিপূর্ণ রংপুরে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের মিটিং মিছিলে আওয়ামী লীগ, যুবলীগের নেতাকর্মীরা অংশ নিচ্ছে। জিএম কাদের রংপুরে এসে গোপন বৈঠক করা জাতীয় পার্টির আড়ালে আওয়ামী লীগকে সংগঠিত করার প্রক্রিয়া। বৈষম্য বিরোধীরা এর প্রতিবাদ করে মিছিল করলে সেখানে তাদের উপর জাতীয় পার্টির নেতাকর্মীরা হামলা চালিয়েছে। রংপুরের ভিডিও দেখছি আর মনে মনে ভাবছি, সার্জিস আলম, ওই যে সেনাবাহিনীর ব্রিগেডিয়ার সাহেব, তো আমরা তো ব্রিগেডিয়ারে দেখছি। সার্জিস মনে মনে কি ভাবছে? সার্জিস কি ভাবছে যে এটা সামনে কে, সাক্ষাৎ আজরাইল নাকি? হ্যাঁ, আমার কি কোনো জম এসে হাজির হয়েছে? সার্জিসের চেহারা দেখেন, চেহারা দেখে অনেকটা এরকম মনে হয় না যে মনে হচ্ছে যে একটু কিরকম ভয় পেয়েছে কি? এরকম কি বলে লোকটা, কি বলছে? মব নাকি চলবে না? এটা কি ধরনের কথা? এরকম না ব্যাপারটা যে মব চলবে না, এই কিয়ামত চলে আসছে, এটা কি চেহারা দেখে বোঝা যাচ্ছে না সার্জিসের? আপাতত স্ট্যান্ডিংটা কি? যে জনগণের অসুবিধা করে, ভ্যান্ডালিজম করে। তো এই হলো অবস্থা। আর কি কি মনে মনে ভাবছে, চলেন সেগুলো নিয়ে আমরা একটু গবেষণা করি। মবের নামে যে আগুন লাগায়, ঘর ভাঙচুর করে, এই পার্টিটাকে আমরা মবে যদি চলে যায়, মব যদি বাস্তবায়ন না করা যায়, তাহলে আর হবে কি? পেটে ভাত জুটবে কিভাবে? আর এই দেশের শাসনটাই করবো কিভাবে? ব্যাপারটা এরকম না, অনেকটা মব করতে রাজনৈতিক দল লাগে না,
এই যে এখনকার মতন ডক্টর ইউনূস সাহেব থাকবেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রী, হ্যাঁ, আর তার স্নেহ থাকলে পরে লোক লাগে 20 থেকে 25 জন বেশিরভাগ ক্ষেত্রে, আর খুব বড় সড়ো কোনো ব্যাপার ঘটলে 50, 100